নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত সাইসেন নিয়ে। এই পঞ্চম শ্রেণীর গণিত সাইসেন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা প্রথমে আমরা তোমাদের তুলে ধরছি। এখানে বলা আছে কি, এটা পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা, তাতে বলা রয়েছে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 10টি, যার 1 নম্বর করে মোট 10টি প্রশ্ন, এবং এই 10টি প্রশ্নের মধ্যে রয়েছে পাটিগণিতের 6টি, জ্যামিতির থেকে 4টি, মোট 10 নাম্বার। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 10টি, 2 নম্বর করে, অর্থাৎ 10 দুগুণে 20 নাম্বার। এখানে পাটিগণিত থেকে থাকবে 7টি প্রশ্নের মধ্যে করতে হবে 6টি, জ্যামিতি থেকে 5টি প্রশ্নের মধ্য থেকে 4টি করতে হবে। এবার রয়েছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ সমস্যামূলক যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে বা ব্যাখ্যাধর্মী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, সেখানে থাকবে মোট 5টি প্রশ্ন, 4 নাম্বার করে, মোট 20 নাম্বার। তাহলে হলো আমাদের মোট 50 নাম্বার। অর্থাৎ এই পঞ্চম শ্রেণীর গণিতের মোট 50 নাম্বার এর পরীক্ষা এই তৃতীয় ইউনিট টেস্ট তথা বার্ষিক যে পরীক্ষা সেই পরীক্ষায় থাকবে। সেই 50 নাম্বারের পরীক্ষায় যাতে করে 50-এ 50 পাওয়া যায়, সেই জন্য আমরা বেছে নিয়েছি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটিকে। সেই প্রশ্নবিচিত্রা বই থেকে আজ আমরা তুলে ধরব মূলত মালদা জেলা স্কুল, অর্থাৎ তোমরা এই 2024 সালের যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে, সেখানে তোমরা 153 পাতার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র দেখলেই তোমরা তা বুঝতে পারবে। তো আমরা সেই বই থেকে সমাধান তুলে দেব। তো তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের বিশেষ আবেদন যে তোমরা প্রতিদিনকার মতো আজও সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে মিলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে আলোচনা করবে, কিভাবে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও তোমরা তোমাদের মতামত তুলে ধরবে, এই আশা রেখে আমরা আজকের পর্বটি শুরু করব। তো আজকের পর্বে আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে যাওয়ার আগে আবারও বলি যে 50-এ 50 নাম্বার পেতে হলে কিন্তু আমাদের যে 20টি আমরা পর্ব করতে চলেছি, এই রায় ও মার্টিনের বিভিন্ন যে প্রশ্নপত্রগুলি রয়েছে বিভিন্ন স্কুলের, সেই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমাদের জানা অতি আবশ্যক। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, সেই প্রশ্নগুলির মধ্যে প্রথমেই রয়েছে কি না, বীরভূম জেলা স্কুল। এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলা রয়েছে কি না, এখানে এক একটি প্রশ্নের মান 1 নাম্বার করে, মোট 10 নাম্বার, মোট 10 নাম্বার রয়েছে। এখানে বলা রয়েছে প্রশ্নের প্রথম প্রশ্নটি রয়েছে 1-এর ক, মৌলিক সংখ্যাগুলিতে দাগ দাও। তো মৌলিক সংখ্যা প্রথমে কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ যে সংখ্যাগুলির কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে তারাই হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেওয়া রয়েছে 1, 2, 3, 7, 9 এবং 13। তার মানে এই 2 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা, 3 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা, 7 সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা, আর 13 সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। কারণ এই 2, 3, 7 এবং 13 এদের 2টি করে উৎপাদক, তার কমও নয় তার বেশিও নয়। তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ 2, 3, 7 আর 13 হলো এগুলি হলো মৌলিক সংখ্যা। এবার ক্ষয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো। তো এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা লিখতে বলা আছে। মনে রাখবে যে ক্রমিক সংখ্যাগুলো অর্থাৎ পরপর যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোই কিন্তু প্রত্যেকটি সংখ্যাই হলো পরস্পর মৌলিক সংখ্যা। আমরা যদি বলি 15, 16, আমরা যদি বলি 14, 15, আমরা যদি বলি 13, 14, বা যদি আমরা বলি 97, 98, বা যদি আমরা বলি যে 26, 27, এই সংখ্যাগুলো সবাই কিন্তু আসলে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখে দিচ্ছি কি না, 11 আর 12, এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক তেমনই এখানে রয়েছে কি, গয়ের দাগের প্রশ্নে গুণ অঙ্কে গুণক, গুণফল এবং গুণ্যের সম্পর্ক লেখো। আমরা কি জানি না, গুণ্য এবং গুণকের মধ্যে যদি গুণ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটাই হলো গুণফল। অর্থাৎ আমরা লিখব এইভাবে যে গুণ্য গুণ
গুণক সমান সমান হবে গুণফল, সমান সমান হবে গুণফল। তারপর দেখো ঘয়ের দাগের প্রশ্ন। ঘয়ের দাগের প্রশ্নে কি বলা রয়েছে? বলেছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এখানে শূন্যস্থান রয়েছে ভাজিত 4, তার মানে এই শূন্যস্থানটিতে কি বসবে? এই শূন্যস্থানে বসবে পরিসীমা, অর্থাৎ বর্গক্ষেত্রটির পরিসীমা। তাহলে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো কি না সেই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে। এবার বলেছে ছোট ও বড় সংখ্যাটি লেখো। তাহলে কোনটি ছোট এবং কোনটি বড়? এখানে রয়েছে 6.006, রয়েছে 6.606 আর রয়েছে 6.066। তাহলে এখানে সবচেয়ে বড় হবে কোনটি? না এটি হবে, 6.606 হবে সবচেয়ে বড়, অর্থাৎ এটা হবে বড়। আর সবচেয়ে ছোট যেটি হবে সেটি হলো এটি, অর্থাৎ 6.006 হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তো এই হলো বড় এবং ছোট। তারপর বলেছে কি ছয়ের দাগের প্রশ্নে একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকতে পারি। তো অসংখ্য সরলরেখা আঁকা যায়, অসংখ্য অসংখ্য। এবার 6 দাগের প্রশ্নে বলেছে একটি 90 ডিগ্রি মাপের কোণের অপর নাম কি? 90 ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ, আমরা বলি সমকোণ, তাহলে তার অপর নাম হবে সমকোণ। এবার দেখো বর্গীর জয়ের দাগের প্রশ্ন। বর্গীর জয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে বলা আছে নিরেট গোলকের ড্যাশটি তল আছে, তার নাম ড্যাশ। তাহলে নিরেট গোলকের একটি তল থাকে এবং সেই তলটির নাম হলো, সেই তলটা কি হবে না গোলকের যে তল সেটা হবে বক্রতল, বক্রতল। এবার 6 দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে কি এখানে বলা আছে যে 15/8 ভগ্নাংশটি কি জাতীয় ভগ্নাংশ? এই ভগ্নাংশটা হলো আসলে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, এভাবে আমরা উত্তরটা লিখবো, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার ইঁর দাগের প্রশ্নে বলা রয়েছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দুটি বিন্দু দিয়ে, ধরো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, আমরা এটা দিয়ে একটি সরলরেখা আঁকতে পারি। তাহলে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? হ্যাঁ একটি, উত্তর হবে একটি। তো এই হলো 1 দাগের যে সমস্ত প্রশ্নগুলি ছিল তার সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ এই আমাদের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে এবং এই পর্বেও, সেই কারণে প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে হবে। আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তো চলো এবার পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করি। 2 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না 480 সেকেন্ড সমান ড্যাশ মিনিট। 480কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? অর্থাৎ 6 8 48 মানে 8 মিনিট, তার মানে 8 মিনিট পাবো। 460 সেকেন্ড সমান সমান হবে 8 মিনিট। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাই আমরা 60 দিয়ে ভাগ করে নেব। এবার 5 ও 6 এর সাধারণ 3টি গুণিতক লিখতে হবে এই ঘরগুলিতে। তো আমরা কি করব? প্রথমে 5 আর 6 গুণ করে নেব, অর্থাৎ 5 6 30 হবে প্রথম গুণিতক। 30কে আবার 2 দিয়ে গুণ করলে হবে 60 দ্বিতীয় গুণিতক। আবার 30কে 3 দিয়ে গুণ করলে হবে 3 3 90, অর্থাৎ এই 30 60 এবং 90 হবে এই 5 ও 6 এর সাধারণ 3টি গুণিতক। এবার বলেছে লসাগু কথাটির পূর্ণ রূপ লেখো। লসাগু কথাটির পূর্ণ রূপ কি না লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ যে গুণিতকটি সেই গুণিতকটি হবে এই লসাগু। এবার দেখো বলেছে 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল এই শূন্যস্থানে লিখব। তার আগে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি আমরা একটু আগেই বলেছি। এবার সেই মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 10 এর মধ্যে কোন কোন সংখ্যা? না 2 যোগ 3 যোগ 5 যোগ 7। 8ও মৌলিক নয়, 9ও মৌলিক নয়, আবার 10ও নয়। তাহলে 2 আর 3 হলো 5, 5 আর 5 হলো 10, 10 আর 7 হলো 17। তাহলে এই মৌলিক সংখ্যাগুলির যোগফল হবে কত? না 17। এবার দেখো 3 এর 7 মানে উঁ দাগের প্রশ্নে 3 এর 7 ও 5 এর 11 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট লেখো। তো এগুলো আমরা যদি এই লব এবং হরের মধ্যে তফাৎ বার করি তাহলেই কিন্তু ছোট বড়টা আমরা নির্ণয় করতে পারি। দেখো 3 এর 7 এদের লব এবং হরের মধ্যে তফাৎ হলো কত? না 7 থেকে 3 বাদ দিলে হয় 4। আবার 5 এর 11 এই হর থেকে লবকে বাদ দিলে পাচ্ছি কত? 6। তার মানে 5 এর 11 হবে বড় আর 3 এর 7 হবে ছোট। তোমরা এটিকে লসাগু করে করতে পারো। 7 আর 11 লসাগু হলো 77। সেই 77কে যদি আমরা গুণ করি অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে, তাহলে 3 এর 7কে 77 দিয়ে গুণ করলে হবে 33, আর 5 এর 11কে 77 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো আমরা 5 7 35। তার মানে 5 এর 11 হবে বড়। তাহলে বড় হলো, বড় হবে, বড় সমান সমান 5 এর 11, আর ছোট হবে, ছোট সমান সমান
3 7। তো এই হলো ঙ দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো চ এর দাগের প্রশ্ন। চ এর দাগের প্রশ্নে বলা আছে 169 সংখ্যাটির বর্গমূল কত, তার মানে √169 সমান সমান কি না আমরা জানি 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, তাহলে 13 গুণ 13 সমান সমান লিখবো আমরা কত 13, অর্থাৎ এই 169 সংখ্যাটির বর্গমূল হবে 13। তো এই গেল আমাদের এই পর্বের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্তধর্মী 1 এর দাগের এবং 2 এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরবর্তী পাতায়, অর্থাৎ 154তম পাতায়। সেই পাতার অঙ্কগুলি সমাধান করব। তোমাদের যে সমস্ত বড় অঙ্কগুলি রয়েছে সেগুলি আমরা খাতাতে সমাধান করে রেখেছি, সেগুলিও তোমাদের বুঝিয়ে দেব, এবং যে সমস্ত ছোট অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি অর্থাৎ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের সমাধান আমরা খাতায় এবং বইতে তোমাদের সমাধান করে দিচ্ছি। তো দেখো এবার এর পরবর্তী অঙ্ক। তো এবার দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে কি 6 এর দাগের প্রশ্ন। 6 এর দাগের প্রশ্নে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, না যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এটা একটা ত্রিভুজ, ধরো এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে যদি এ বি সি হয় তাহলে এই এ বি সমান সমান এসি, অর্থাৎ এই দুটো বাহু এই এ বি এবং এসি, এ বি একটি বাহু আর এসি বাহু, এই দুটো বাহু সমান। তাহলেই আমরা বলবো কি না এটা এই ত্রিভুজ এ বি সি এর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই গেল আমাদের 6 এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো প্রশ্ন বলেছে বর্গীর জয়ের দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির কি না সংখ্যা দুটির গুণফল। সবসময় সংখ্যা দুটির গুণফল হবে দুটি মৌলিক সংখ্যার লসাগু। এবার রয়েছে 189 ডিগ্রি কোণটি হলো ড্যাশ কোণ। 189 ডিগ্রি কোণ মানে এই কোণটাকে আমরা কি বলবো না কোণটি 180 ডিগ্রির চেয়ে বেশি। 180 ডিগ্রির চেয়ে বেশি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এটা হবে প্রবৃদ্ধ কোণ। আর 89 ডিগ্রি কোণটি হলো কি 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এটা হবে সূক্ষ্ম কোণ। এটা হবে সূক্ষ্ম কোণ 89 ডিগ্রিটা, আর 189 ডিগ্রি কোণটা হবে কি না প্রবৃদ্ধ কোণ। এবারে জ্যা কাকে বলে, তো দেখো এই ইঁয়োর প্রশ্নে বলেছে জ্যা। এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তের পরিধির যে কোনো দুটো বিন্দুর যোগফল। আমরা যত খুশি আঁকতে পারি, এগুলো হলো আসলে কি না প্রত্যেকটা হলো জ্যা। তাহলে জ্যা কাকে বলছে না জ্যা বলবো বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল, অর্থাৎ সংযোগ যে সরলরেখাটা সেই সরলরেখাটাই হবে তার জ্যা। এক্ষেত্রে এই এ বি একটি জ্যা, এই সিডি এটিও একটি জ্যা। তো এগুলো হলো জ্যা। তার মানে এই ব্যাপারটা গেল। এবার টয়ের দাগের প্রশ্ন কি বলেছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের একটি পার্থক্য লেখো। বর্গক্ষেত্র হলো যার 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, এটি হলো একটি বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্র হবে যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান, কোণগুলি সমকোণ। তাহলে কি পাচ্ছি আমরা না এই টয়ের দাগের প্রশ্নের উত্তরে বলতে পারি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। এটি হলো এদের পার্থক্য। তো এই গেল আমাদের 2 এর দাগের সমস্ত প্রশ্নের সমাধান। এবার দেখো 3 এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আমরা কিভাবে করি। তো দেখো এবার 3 এর দাগের প্রশ্ন বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 3 15 নাম্বার মোট। দেওয়া রয়েছে 4টি প্রশ্ন, আমরা আগেই বলে দিয়েছি তার রূপরেখাতে। তো কয়ের দাগের প্রশ্নে কি বলেছে না একটি হস্টেলে 30 জন ছাত্র ছিল, তাদের 24 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু আরও 6 জন ছাত্র হস্টেলে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে। তাহলে দেখো কিভাবে সমাধান করেছি। এখানে প্রথমে আমরা লিখে নিয়েছি কি না ছাত্র সংখ্যা আর দিন সংখ্যা। প্রথমে 30 জন ছাত্রের খাবার ছিল কত দিনের 24 দিনের। তারপর আরও 6 জন ছাত্র হস্টেলে থাকতে এসেছে, তাহলে 30 যোগ 6 সমান সমান 36। তাহলে 36 জনের
ছাত্রের কতদিন চলবে। অর্থাৎ এখানে ছাত্র সংখ্যা বাড়ছে, তাই দিন সংখ্যাটা কি হবে, কমবে, অর্থাৎ কম দিন চলবে। তার মানে এটা ব্যস্ত সম্পর্ক হবে, অর্থাৎ এখানে ছাত্র সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। এবার ঐকিক নিয়মে আমরা সমাধান করে দিয়েছি। কি করেছি না, 30 জন ছাত্রের চলবে 24 দিন, তাহলে একজন ছাত্রের চলবে কত না 24 গুণ 30 দিন, তাহলে 36 জন ছাত্রের চলবে 24 গুণ 30 বাই 36। তাহলে আমরা কি করেছি না কাটাকুটি করেছি, কিভাবে না 10 3 30 আর 3 12 36, 12 1 কে 12, 12 2 হয়েছে 24, এবার 2 কে 10 দিয়ে গুণ করে পেয়েছি 20 দিন। তাহলে ওই মজুদ খাবারে 36 জন ছাত্রের 20 দিন চলবে। তো এই হলো আমাদের কয়ের দাগের অঙ্কের সমাধান। এইভাবে আমরা এর সমাধান করেছি। এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগের প্রশ্নে কি রয়েছে, বলেছে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত। একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণের মান কি হবে। তো দেখো এখানে ছবিতে আমরা তুলে ধরেছি ক খ গ একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি, আর এই কোণটা হলো কি না এই গ কোণটা হলো আমাদের এখন এই চিত্রে কি না একটা কোণ এর মান, যে কোণটার মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ এখানে ক খ গ হলে একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হবে, অপর কোণটি হবে তাহলে কত না, যেহেতু একটা 30 ডিগ্রি দেওয়া আছে তাই 90 থেকে 30 বিয়োগ করব, সমান সমান হবে 60 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে হলো 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, আর এই যে দুটো কোণ সমকোণ ছাড়া বাকি দুটো কোণ মিলে হবে আবার 90 ডিগ্রি, অর্থাৎ পুরো কোণে থাকবে। তাহলে এই দুটো কোণ মিলে হবে 90, তার জন্য আমরা 90 থেকে 30 বিয়োগ করে পেয়েছি 60। তাহলে কোণ তিনটা হলো কি কি না, একটা হবে 90 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি, আর একটা হলো 30 ডিগ্রি। তো এই গেল আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নে কি বলেছে, বলেছে যে মদনবাবু করিদ্ধা বাজার থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন, যদি 800 টাকার গামছা কিনতেন তাহলে কটি গামছা পেতেন। তাহলে 6টি গামছা কিনেছিলেন কত টাকা দামে না 480 টাকা দামের। এখন গামছা সংখ্যা বার করতে হবে যে 800 টাকায় কতগুলি তিনি গামছা কিনেছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা কি করেছি না, এক্ষেত্রে যাকে প্রয়োজন তাকে আমরা ডান দিকে রাখবো, তাই গামছা সংখ্যাকে আমরা ডান দিকে রেখেছি আর খরচটা আমরা রেখেছি বাঁ দিকে। এখন 480 টাকায় তাহলে পাওয়া যাচ্ছে 6টি গামছা, তাহলে 800 টাকায় গামছা সংখ্যা কি হবে বাড়বে, অর্থাৎ খরচটা যদি বেশি হয় মানে দাম যদি বেশি দিই তাহলে বেশি গামছা পাবো, তাহলে সেই অর্থে এটা হবে সরল সম্পর্ক। তাহলে কি হলো না ঐকিক নিয়মে সমাধান করলে হয় 480 টাকাতে গামছা পাওয়া যায় 6টি, 1 টাকাতে গামছা পাওয়া যায় সমান 6/480টি। এবার 800 টাকা দিলে গামছা পাবো তাহলে কটি না 800 টাকাতে গামছা পাওয়া যায় 6 গুণ 800/480। এখন এই শূন্য শূন্য কেটে নিয়েছি প্রথমে, তারপরে কি করেছি না এই অংশটাকে 6 8 48 করেছি, এবার 8 দিয়ে এই 80 কেটেছি, 8 10 80 মানে 10টি গামছা পাওয়া যেত। তাহলে মদনবাবু ওই 800 টাকাতে গামছা কিনতে পারেন কটি না 10টি। তো এই গেল আমাদের গয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার এই গয়ের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব এই পর্বের ঘয়ের দাগের অঙ্ক, অর্থাৎ এই 3-এর ঘ। 3-এর ঘয়ের দাগের প্রশ্নে কি বলেছে না, এখানে বলা আছে খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটি সারিতে 13 জন ছাত্র আছে, কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল, দেখা গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 9 জন ছাত্র রইল, তাহলে কতজন ছাত্র চলে গেল। তাহলে কি না প্রথমেও ছিল বর্গাকারে, আবার কিছু ছাত্র চলে যাবার পরেও দেখা গেল বর্গাকারে রয়েছে। তাহলে এর সমাধানটা দেখো আমরা কিভাবে করেছি। এখানে এই সমাধানে আমরা এখানে তুলে ধরেছি কিভাবে না মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হয়েছে, একটি সারিতে 13 জন ছাত্র ছিল মানে প্রথম অবস্থায়, তাহলে মোট ছাত্র সংখ্যা হলো 13 বর্গ সমান সমান 13 গুণ 13 সমান সমান কত না 169 জন। 169 জন। কিছু ছাত্র চলে গেলেও বাকি ছাত্রদের বর্গাকারে সাজানো গেল। এখন তাহলে কিছু ছাত্র যখন চলে গেল তা সত্ত্বেও কিন্তু বর্গাকারে সাজানো গেল এবং দেখা গেল একটি সারিতে ছাত্র সংখ্যা হলো কত 9 জন। তার মানে মোট ছাত্র তখন রয়েছে কত 9 বর্গ মানে 9 গুণ 9 সমান সমান 81 জন। তাহলে প্রথম অবস্থায় ছিল 169 জন আর কিছু চলে যাওয়ার পর রইল 81 জন। তাহলে ছাত্র চলে গেছে কতজন না 169 থেকে আমরা 81 বিয়োগ করে দিলাম, সমান সমান হলো এই 88 জন। এখনো মানে এই 88 জন চলে গেল, অর্থাৎ চলে গেছে 88 জন। তো এই গেল আমাদের এই পর্বের 3-এর দাগের যে প্রশ্নগুলি ছিল তার সমাধান। এবার দেখো আমরা এই পর্বের যে বাকি অঙ্কগুলো তোমাদের রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান কি রয়েছে না, এখানে বলা আছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ জ্যামিতি থেকে যে প্রশ্নগুলি থাকার কথা এখানে সেই প্রশ্নগুলি রয়েছে। 5 নম্বর আছে এখানে। এখানে বলা রয়েছে প্রথমে কয়ের দাগে ঘনকের প্রতিটি তল, ঘনক
তার যে প্রতিটি তলগুলো কেমন না সমতল, এবং প্রত্যেকটি তল সমতল এবং বর্গাকার। তাহলে বর্গাকার আমরা লিখতে পারি বর্গাকার এবং সমতল। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে। পিরামিডের যে পার্শ্বতল সেগুলি সর্বদা কি হবে? ত্রিভুজ আকৃতির হবে। সেগুলি হবে ত্রিভুজ আকৃতির। জলের পাইপ একটি ড্যাশ ঘনবস্তু। কিরূপ ঘনবস্তু? হলো ফাঁপা ঘনবস্তু। জলের পাইপ হবে একটি ফাঁপা ঘনবস্তু। তারপরে ঘয়ের দাগের প্রশ্নে বলেছে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকবে। আয়তঘনের যে তলগুলো হবে সেই তলগুলো সবসময় কি অবস্থায় থাকে? এইরূপ হবে একটা আয়তঘন। এই আয়তঘনের প্রত্যেকটা তল সবসময় মনে রাখবে যে এরা সবসময় কি না 90 ডিগ্রি কোণে অবস্থান করে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকবে। মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু। কিরূপ ঘনবস্তু? এটা একটা নিরেট ঘনবস্তু, অর্থাৎ একে আমরা গোলক বলে থাকি। নিরেট ঘনবস্তু হবে একটি মার্বেল। তো এই গেল আমাদের এই পর্বের 50 নম্বর প্রশ্নের সমাধান। তো সেই কারণে যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে বলে রাখি, আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত এই রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্রগুলি রয়েছে বিভিন্ন স্কুলের, তার সমাধান আমরা তোমাদের প্রতিটি অঙ্কের ধরে ধরে তুলে দেবো এবং সেই সঙ্গে বুঝিয়ে দেবো। সেই কারণে প্রত্যেকটি ভিডিও এইরকমভাবেই সম্পূর্ণরূপে খুঁটিয়ে দেখে নেবে। তাহলেই কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতে আমাদের চ্যানেলের মাধ্যমে যেমন আমরা তুলে দিয়েছিলাম তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং নিখিলবঙ্গের মেধা অন্বেষণ, যাতে সকল ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে গণিতের যে 30 নাম্বার করেছিল তা কমন পেয়েছে, ঠিক তেমনই পঞ্চম শ্রেণীর গণিতের সমাধান কিন্তু তোমরা এই বইটি থেকে আমরা যেভাবে তোমাদের সমাধান করে দিচ্ছি এইভাবে যদি করে যাও তাহলে কিন্তু 50-এ 50 নাম্বার পেতে কোনো বাধা দ্বন্দ্ব থাকবে না। তো সেই কারণে আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করব। তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।